আসসালামু আলাইকুম। বিশ্ব সংবাদে স্বাগত জানাচ্ছি আমি উম্মে সুরাইয়া। নিকোবর দ্বীপপুঞ্জে ৭২,০০০ কোটি রুপি বিনিয়োগ করে গ্রেট নিকোবর নামে একটি বিশাল প্রকল্প হাতে নিয়েছে ভারত সরকার। এই প্রকল্প ভারতের জন্য এক নতুন গেম চেঞ্জার হতে পারে, যা অর্থনীতি, বাণিজ্য ও প্রতিরক্ষার ক্ষেত্রে দেশের অবস্থান শক্তিশালী করবে। নিকোবরের প্রাকৃতিক সৌন্দর্য ও কৌশলগত অবস্থানের কারণে এই অঞ্চল দীর্ঘদিন ধরে বিশেষ গুরুত্ব পাচ্ছে। নতুন প্রকল্পে ২.৫ থেকে ৩ লাখ মানুষের কর্মসংস্থান সৃষ্টির প্রত্যাশা করা হচ্ছে, যেখানে নতুন প্রশাসনিক অঞ্চলের জনসংখ্যা হবে সর্বোচ্চ ৪ লাখ। এছাড়া আন্তর্জাতিক ট্রান্সশিপমেন্ট টার্মিনালের ধারণ ক্ষমতা হবে বছরে ১৬ মিলিয়ন কন্টেইনার, যা সিঙ্গাপুরের অর্ধেক এবং কলম্বোর দ্বিগুণ। বিশ্ব বাণিজ্যের প্রায় ৬০% তেলবাহী এবং ১/৩ পণ্যবাহী জাহাজ মালাক্কা প্রণালী দিয়ে যাতায়াত করে এবং নিকোবর থেকে এই প্রণালীর দূরত্ব মাত্র ৪০ কিলোমিটার। ভারতের এই প্রকল্প সফল হলে এটি দক্ষিণ এশিয়ার বাণিজ্যিক মানচিত্রে বিরাট প্রভাব ফেলবে এবং পর্যটন ও আইটি খাতেও বিপুল কর্মসংস্থান তৈরি হবে। নয়াদিল্লি চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ BRI এবং তার সমুদ্রপথে প্রভাব মোকাবেলায় ভারতের কৌশলগত উপস্থিতি বাড়াতে চাইছে। গ্রেট নিকোবর থেকে ভারতীয় নৌবাহিনী সহজেই দক্ষিণ চীন সাগর ও ভারত মহাসাগরের বাণিজ্য পথ নজরদারি করতে পারবে। বিশেষজ্ঞরা মনে করছেন, গ্রেট নিকোবর প্রকল্প ভারতের জন্য একটি তুরুপের তাস হিসেবে কাজ করবে, যা দক্ষিণ এশিয়ায় দেশটির প্রভাব বহুগুণ বাড়াতে সাহায্য করবে। ইসরায়েলের আন্তর্জাতিকভাবে একঘেয়ে হয়ে পড়ার বিষয়টি প্রথমবারের মতো প্রকাশ্যে স্বীকার করেছেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। গাজায় চলমান যুদ্ধ এবং তার কঠোর ডানপন্থী সরকারের নীতির কারণে বাড়তে থাকা চাপের মুখে তিনি জানিয়েছেন, দেশকে এখন স্বনির্ভর অর্থনীতির পথে হাঁটতে হবে। সোমবার অর্থ মন্ত্রণালয়ের এক সম্মেলনে নেতানিয়াহু বলেন, আমরা এক ধরনের বিচ্ছিন্নতার মধ্যে চলে যাচ্ছি, আর আমাদের ধীরে ধীরে এমন এক অর্থনীতির সঙ্গে মানিয়ে নিতে হবে যেখানে স্বনির্ভরতার বৈশিষ্ট্য থাকবে। তিনি আরো বলেন, বাইরের উপর নির্ভরতা এড়াতে ইসরায়েলকে নিজেদের অস্ত্র নিজেকে তৈরি করতে হবে। এতদিন নেতানিয়াহুর সরকার আন্তর্জাতিকভাবে বিচ্ছিন্ন হওয়ার বিষয়টি অস্বীকার করে আসছিল, কিন্তু মাসের পর মাস সতর্কবার্তার পরে অবশেষে এই বক্তব্যকে বিশ্লেষকরা বড় ধরনের স্বীকারোক্তি হিসেবে দেখছেন। ইসরায়েলের অর্থনৈতিক দৈনিক দ্য মার্কারও নেতানিয়াহুর উদ্ধৃতি নিয়ে জানিয়েছে, দেশ এখন এক ধরনের রাজনৈতিক বিচ্ছিন্নতায় আছে এবং সে অনুযায়ী পদক্ষেপ নিতে হবে। ইতোমধ্যেই যুক্তরাজ্য, স্পেন ও কানাডা ইসরায়েলের কাছে অস্ত্র রপ্তানি বন্ধ করে দিয়েছে। ফ্রান্স, অস্ট্রেলিয়া, নরওয়ে, স্পেন ও যুক্তরাজ্য সহ কয়েকটি ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার পরিকল্পনা করছে। এতে ইসরায়েলের একঘরে হয়ে পড়া আরো গভীর হতে পারে বলে ধারণা করা হচ্ছে। নেতানিয়াহুর এই বক্তব্যে ক্ষোভ প্রকাশ করেছেন বিরোধী নেতা ইয়াইর লাপিদ। এক বিবৃতিতে তিনি বলেন, বিচ্ছিন্নতা ভাগ্য নয়, এটা নেতানিয়াহুর ভুল ও ব্যর্থ নীতির ফল। তিনি ইসরায়েলকে তৃতীয় বিশ্বের দেশে পরিণত করেছেন এবং পথ বদলানোর চেষ্টা করছেন না। অন্যদিকে গাজায় ইসরায়েলি বাহিনীর ভয়াবহ হামলা অব্যাহত রয়েছে। ২০২৩ সালের অক্টোবর থেকে এখন পর্যন্ত প্রায় ৬৫,০০০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। ধ্বংসস্তূপে পরিণত হয়েছে গোটা উপত্যকা, ছড়িয়ে পড়েছে দুর্ভিক্ষ। এরই মধ্যে আন্তর্জাতিক অপরাধ আদালত ICC গাজায় যুদ্ধাপরাধ ও মানবতা বিরোধী অপরাধের দায়ে নেতানিয়াহু ও সাবেক প্রতিরক্ষা মন্ত্রী ইয়াইভ গ্যালাস্তানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে। পাশাপাশি আন্তর্জাতিক বিচার আদালতেও ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার মামলা চলছে। ভারতের কেরালা রাজ্যে প্রাণঘাতী মস্তিষ্ক খেকো জীবাণুর প্রাদুর্ভাবে চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত মারা গেছেন অন্তত ১৭ জন। ২০২৫ সালের জানুয়ারি থেকে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত রাজ্য জুড়ে এই বিরল রোগে আক্রান্ত হয়েছেন ৫২ জন। আক্রান্তদের মধ্যে পুরুষ ৩৩ জন এবং নারী ১৯ জন। মৃতদের মধ্যে সবচেয়ে কম বয়স মাত্র ৩ মাস আর সবচেয়ে বেশি ৫২ বছর। রোগটির বৈজ্ঞানিক নাম প্রাইমারি অ্যামিয়েবিক মেনিনগো এনসেফালাইটিস বা সংক্ষেপে প্যাম। এই রোগের মূল কারণ এক ধরনের এককোষী অ্যামিবা, যার নাম নাইগ্লেরিয়া ফাউলেরি। এই জীবাণু সাধারণত পুকুর, কুয়া, নদী বা অপরিষ্কার সুইমিং পুলের পানিতে থাকে এবং নাক দিয়ে শরীরে প্রবেশ করে। একবার প্রবেশ করলে এটি সরাসরি মস্তিষ্কে পৌঁছে যায় এবং কোষ ও টিস্যু ধ্বংস করতে শুরু করে।
রোগটি এক ব্যক্তি থেকে আরেক ব্যক্তিতে সংক্রমিত হয় না এবং এটি লবণাক্ত বা সমুদ্রের পানিতে বেঁচে থাকতে পারে না। নাইগ্লেরিয়া ফাউলেরিতে আক্রান্ত রোগীরা প্রথমে জ্বর, তীব্র মাথা ব্যথা, বমি, ঘাড় শক্ত হয়ে যাওয়া, বমি ভাব ইত্যাদি উপসর্গে ভোগেন। এরপর দ্বিতীয় সপ্তাহে শুরু হয় আরো জটিল লক্ষণ, যেমন খিঁচুনি, হ্যালুসিনেশন বা বিভ্রম, শারীরিক ভারসাম্য হারানো ইত্যাদি। বেশিরভাগ ক্ষেত্রে আক্রান্ত ব্যক্তি এক সপ্তাহের মধ্যেই মৃত্যুর মুখে পতিত হন, যদি না সময় মতো চিকিৎসা শুরু করা যায়। বিশ্বজুড়ে এই রোগে মৃত্যুহার প্রায় 97% হলেও কেরালায় এখন পর্যন্ত মৃত্যুহার তুলনামূলকভাবে অনেক কম, মাত্র 24%। রোগটি প্রথম কেরালায় শনাক্ত হয় 2024 সালে, যখন রাজ্যের কোজিকোড়, মালাপ্পুরাম ও কান্নুর জেলায় বেশ কয়েকজন আক্রান্ত রোগীর সন্ধান মেলে। রোগটির ভয়াবহতা বিবেচনায় কেরালা সরকার ইতোমধ্যে কিছু প্রতিরোধমূলক ব্যবস্থা নিয়েছে। জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সরকার থেকে পরামর্শ দেওয়া হয়েছে কেউ যেন অপরিষ্কার পুকুর, নদী বা বদ্ধ জলাশয়ে স্নান বা সাঁতার না কাটেন। হাত মুখ ধোয়ার সময় যেন ফোটানো বা ফিল্টার করা পানি ব্যবহার করা হয়। পাশাপাশি নদী বা পুকুরে নামলে নাকে পানি ঢোকার ঝুঁকিও কমাতে নোজ ক্লিপ ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে। সরকারি নির্দেশনায় আরো বলা হয়েছে কেউ যদি মাথা ব্যথা, জ্বর, বমি ইত্যাদি উপসর্গ অনুভব করেন তাহলে যেন অবিলম্বে চিকিৎসা কেন্দ্র বা হাসপাতালে যোগাযোগ করেন, কারণ এই রোগ সময় মতো চিকিৎসা না নিলে মৃত্যু অনিবার্য হয়ে ওঠে। নেপালে জেনজির বিক্ষোভ চলাকালে লুট হওয়া যে কোনো জিনিস কেনাবেচার বিরুদ্ধে সতর্কতা জারি করেছে দেশটির পুলিশের সেন্ট্রাল ইনভেস্টিগেশন ব্যুরো সিআইবি। সংস্থাটি জানিয়েছে সরকারি অফিস, বেসরকারি ভবন, বাণিজ্যিক প্রতিষ্ঠান ও আর্থিক সংস্থা থেকে সরকারি নথিপত্র, ঐতিহাসিক রেকর্ড, অস্ত্র, নগদ টাকা ও অন্যান্য মূল্যবান সামগ্রী চুরি হয়েছে এবং এর কিছু বাজারে বিক্রি হওয়ার আশঙ্কা রয়েছে। পুলিশ জানিয়েছে যদি কেউ এসব লুট হওয়া সামগ্রী বা তাদের কোনো অংশের মালিক হন তবে তা অবিলম্বে নিকটস্থ নিরাপত্তা সংস্থাকে জানাতে বা জমা দিতে হবে। লুট করা জিনিস কেনা, বিক্রি বা সংরক্ষণ করলে বর্তমান আইনের আওতায় শাস্তির মুখে পড়তে হবে বলেও সতর্ক করা হয়েছে। এর আগে দেশটির কয়েকজন বিশেষজ্ঞ জানান রাজনৈতিক অস্থিরতা, সহিংস বিক্ষোভ বা প্রাকৃতিক দুর্যোগের সময় মানুষের তথ্যের চাহিদা ও আতঙ্কের সুযোগ নিয়ে ভুল তথ্য দ্রুত ছড়িয়ে পড়ে, যা পরিস্থিতিকে আরো জটিল করে তোলে। ইনফোডেমিক বা তথ্য সংক্রমণের বিষয়টি প্রথম আলোচনায় আসে কোভিড-19 মহামারীর সময়, কিন্তু গত সপ্তাহে নেপালেও একই চিত্র দেখা গেছে। 8 সেপ্টেম্বর থেকে শুরু হওয়া বিক্ষোভে সন্ত্রাসী হামলা, প্রাণহানি, আহত এবং ব্যাপক ভাঙচুরের পাশাপাশি নানা গুজব, বিকৃত তথ্য ও বিদ্বেষপূর্ণ মন্তব্য দ্রুত ছড়িয়ে পড়ে। দক্ষিণ আফ্রিকার সাংবিধানিক আদালত একটি ঐতিহাসিক রায়ে ঘোষণা করেছে যে এখন থেকে পুরুষেরাও চাইলে স্ত্রীর পদবি গ্রহণ করতে পারবেন। এতদিন দেশটির জন্ম ও মৃত্যু নিবন্ধন আইন অনুযায়ী পুরুষেরা স্ত্রীর পদবি গ্রহণ করতে পারতেন না, যা আদালতের মতে লিঙ্গভিত্তিক, বৈষম্যমূলক এবং অসাংবিধানিক। বিষয়টি সামনে আসে দুই দম্পতির অভিযোগের পর। হেনরি ভ্যান ডের মারওয়ে ও অ্যান্ড্রেয়াস নিকোলাস বর্নোম্যান নামের দুই পুরুষ যখন তাদের স্ত্রীর পদবি গ্রহণ করতে চেয়েছিলেন, তখন স্বরাষ্ট্র মন্ত্রণালয় তা অনুমোদন দেননি। পরে তারা সাংবিধানিক আদালতে মামলা করেন। আদালতে স্পষ্টভাবে জানায় এই আইন ঔপনিবেশিক আমলের একটি ধারা বহন করে, যেখানে নারীদের স্বামীর পরিচয়ের অধীনস্থ হিসেবে দেখা হতো এবং তাদের স্বামীর পদবি গ্রহণ করতে বাধ্য করা হতো। আদালতের মতে পুরুষের জন্য স্ত্রীর পদবি গ্রহণে বাধা দেওয়া সমতার নীতির পরিপন্থী এবং এটি পুরুষতান্ত্রিক দৃষ্টিভঙ্গি আরও শক্তিশালী করে। তাই সংসদকে আইনটি সংশোধনের জন্য 24 মাস সময় দেওয়া হয়েছে। পাশাপাশি আদালত সংশ্লিষ্ট দুই আবেদনকারীকে ক্ষতিপূরণ প্রদানেরও নির্দেশ দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে। বিশেষজ্ঞরা মনে করছেন এই রায় দক্ষিণ আফ্রিকায় পারিবারিক পরিচয়ের ক্ষেত্রে সমানাধিকারের নতুন দিগন্ত উন্মোচন করবে এবং এটি নারী পুরুষ উভয়ের জন্য স্বাধীনভাবে সিদ্ধান্ত নেওয়ার সুযোগ তৈরি করবে। কোস্টারিকার উপকূলে এক বিরল ও অভূতপূর্ব ঘটনার সাক্ষী হয়েছে বিশ্ব। প্রথমবারের মতো ধরা পড়েছে একটি সোনালী রঙের হাওর, যা বিজ্ঞানীদের বিস্মিত করেছে এবং প্রকৃতির অজানা রহস্যগুলো সম্পর্কে নতুন করে ভাবতে বাধ্য করেছে। এই ঘটনা ঘটে তোর্তুগুয়েরো ন্যাশনাল পার্কের কাছাকাছি।
স্থানীয় ক্রীড়া মৎস্য শিকারী মাছ ধরার সময় বড়শিতে একটি হাঙর ওঠান। সাধারণত নার্স হাঙর বাদামি বা ধূসর রঙের হয়, কিন্তু এই হাঙরটির গায়ের রং ছিল উজ্জ্বল সোনালী আর চোখ ছিল সাদা। এমন চেহারার কোনো হাঙর এর আগে কখনো দেখা যায়নি। হাঙরটিকে অবশ্য খুব বেশি সময় ধরে রাখা হয়নি। মৎস্য শিকারীরা তাৎক্ষণিকভাবে হাঙরটিকে মুক্ত করে দিলেও তারা ছবি তুলে তা স্থানীয় গবেষকদের কাছে পাঠান। প্রথমে অনেকে সন্দেহ করেছিল যে ছবিগুলো হয়তো এডিট করা, কিন্তু বিশেষজ্ঞরা বিশ্লেষণের পর নিশ্চিত হন যে এটি একেবারে বাস্তব ও প্রামাণ্য। গবেষকেরা জানান হাঙরটির এই অস্বাভাবিক রং আসলে এক বিরল জিনগত অবস্থার কারণে, যার নাম অ্যালবিনো জ্যান্থোক্রোমিজম। এই অবস্থা দুটি বিরল জিনগত বৈশিষ্ট্যের সমন্বয়। অ্যালবিনিজমে প্রাণীর শরীরে মেলানিনের ঘাটতির কারণে চোখ, চুল বা ত্বক ফ্যাকাশে বা সাদা হয়ে যায়। অন্যদিকে জ্যান্থিজমের কারণে শরীরে অস্বাভাবিক হলুদ বা সোনালী রং তৈরি হয়। এই দুই বৈশিষ্ট্য একসাথে এক প্রাণীর শরীরে আগে কখনো দেখা যায়নি। তাই গবেষকেরা এই আবিষ্কারকে ব্যতিক্রম নয়, বরং একটি ঐতিহাসিক ও যুগান্তরী উদাহরণ হিসেবে দেখছেন। এটি একটি নার্স হাঙর হলেও সোনালী রং তাকে সহজেই চেনার মতো করে তুলেছে। সাধারণত নার্স হাঙরের রং বালিময় সমুদ্রতলের সঙ্গে মিশে গিয়ে ছদ্মবেশ তৈরি করে, যা তাকে শিকার ধরতে এবং শিকারী থেকে আত্মরক্ষা করতে সাহায্য করে। কিন্তু এই সোনালী হাঙরের ক্ষেত্রে সেই ছদ্মবেশের সুবিধা নেই বললেই চলে। তবুও গবেষকেরা দেখেছেন হাঙরটি পূর্ণবয়স্ক এবং সম্পূর্ণ সুস্থ। ধারণা করা হচ্ছে নদীর মোহনার ঘোলা পানিতে বসবাস করায় সে শিকারীর চোখে পড়েনি এবং এখনো পর্যন্ত টিকে থাকতে পেরেছে। এই বিরল হাঙর আবিষ্কার শুধু বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে নয়, পর্যটন সম্ভাবনার দিক থেকেও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। কোস্টারিকার গবেষক দানিয়েল নারাঞ্জো মনে করেন ভবিষ্যতে পর্যটকেরা হয়তো এই সোনালী হাঙরকে এক নজর দেখতে সমুদ্রে নামবেন। হাঙর গবেষক ম্যালিসো ক্রিস্টিনা মার্কেজ বলেন, আমরা যেসব প্রজাতিকে খুব ভালো করে চিনি বলে মনে করি সেগুলোর মধ্যেও এত বৈচিত্র্য থাকতে পারে। এটি তারই প্রমাণ। এই ঘটনা আমাদের মনে করিয়ে দেয় প্রকৃতি কখনো কখনো এমন বিস্ময়কর রূপে ধরা দেয় যা আমাদের ধারণাকেও ছাপিয়ে যায়। আর এমন ঘটনা কেবল বৈজ্ঞানিক কৌতূহলই বাড়ায় না, বরং প্রকৃতিকে আরো গভীরভাবে জানার ও সংরক্ষণের প্রেরণা যোগায়। বিশ্ব সংবাদ আজ এখানে শেষ করছি। আপডেট সংবাদ পেতে সাবস্ক্রাইব করুন বিডি আউটলুক।